২৯ বছর পর কোনো আইসিসির এক ইভেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছিল পাকিস্তান। এটাই ছিল পাকিস্তান ক্রিকেটের উন্নতি করার এক মোক্ষম সুযোগ, কিন্তু পাকিস্তান কি করলো? টুর্নামেন্টের ৫ নাম্বার দিনেই কিন্তু পাকিস্তান টিম বাদ। পাকিস্তান নিয়ে আর কোনো কথাই হলো না। ইভেন কি ফাইনালটাও হয়েছে দুবাই মাটিতে। দেখুন, পাকিস্তান টিমে কিন্তু ট্যালেন্টেড প্লেয়ার অভাব ছিল না কখনোই। এই পাকিস্তান কিন্তু ৯০ দশক বলেন বা ২০১০ সাল পর্যন্ত বলেন, অস্ট্রেলিয়ার সাথে ফাইট দেওয়ার একমাত্র টিম হচ্ছে এই পাকিস্তান। ভারতের সাথে তারা হেসে খেলে জিতত, কিন্তু আজকের এই পর্যায়ে এসে পাকিস্তান একদম ডাউন হয়ে গিয়েছে। আর তাদের ক্রিকেটের ডাউনফল হওয়ার কারণ কি, চলুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করি। দেখুন, পাকিস্তান এমন একটা টিম, সবচেয়ে বেশি ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু এই টিমেই এসেছে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কোন ট্যালেন্টেড প্লেয়ার তাদের টিমে না খেলেছে। শোয়েব আক্তার, ওয়াসিম আক্তার, সর্বশেষ যদি বলি সাইম আইয়ুব। হ্যাঁ, সাইম আইয়ুব কিন্তু এক ট্যালেন্টেড প্লেয়ার। যদি না পাকিস্তান এই প্লেয়ারকে নষ্ট করে ফেলে, এই প্লেয়ার বিশ্বমঞ্চে পাকিস্তানের পতাকা উড়াবে একদিন, কথাটা লিখে রাখেন। তো চলুন খোঁজা শুরু করি পাকিস্তানের এই ডাউনফল হওয়ার কারণ। দেখুন, ১৯৯২ সালে কিন্তু পাকিস্তান সর্বপ্রথম আইসিসির কোনো ইভেন্ট জিততে পেরেছিল, আর সেটিই ছিল বিশ্বকাপ। আইসিসি ইভেন্টের সবচেয়ে বড় যে কাপটা, সেটাই যেন ২০৯২-তে জিতে গেছিল। তারপরে যদি বলি ১৯৯৯ সালের কথা, সেই পাকিস্তানি ২০০৭-এ টি-টোয়েন্টিতে ফাইনাল খেলেছিল এবং ২০০৯-তে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছিল। সর্বশেষ তারা ২০১৭-তে ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল। তবে সোনালী অতীত কিন্তু আর পাকিস্তানে নেই। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের ক্রিকেটের সাথে রাজনীতি জড়িত। দেখুন, আপনি ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন বা অন্য কোনো খেলা বলেন, আপনি যদি খেলার সাথে রাজনীতি জড়িয়ে ফেলেন, সেই খেলা কিন্তু আর খেলা থাকে না। সেই খেলাটা হয়ে যায় টাকার খেলা। তো প্রথমত তাদের ডাউনফল হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নিজের চিন্তা করা। দেখুন, তাদের বোর্ডের কথা যদি বলেন, পাকিস্তানে প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু তাদের ক্রিকেট বোর্ড চেঞ্জ হয়ে যায়। এর কারণ কি জানেন? পাকিস্তানে ক্রিকেট প্রেমী দেশ, আর এই ক্রিকেট দিয়ে তারা অর্থ উপার্জন করতে চায়। তো প্রত্যেকটা সরকারই কিন্তু চায় পাকিস্তানে ক্রিকেট বোর্ড যাতে তারা নিয়ন্ত্রণ করতে পারে, তাই তারা প্রেসিডেন্ট চেঞ্জ করে দেয়, নির্বাচক চেঞ্জ করে দেয়, এমনকি প্রত্যেকটা বিভাগের ম্যানেজমেন্ট পর্যন্ত তারা চেঞ্জ করে দেয়। তো একটা প্রেসিডেন্ট বা নির্বাচককে যদি আপনার লং টাইম সুযোগ না দেন, কখনোই তারা ক্রিকেট নিয়ে চিন্তা করতে পারবে না এবং তারা ক্রিকেটটাকে আগাতে পারবে না। কিন্তু সেই দিকে কিন্তু তাদের নজর নেয়। তারা প্রত্যেকে চিন্তা করে আমার পকেট কিভাবে ভরবো। দেখুন, সেই দেশের সরকার যেমন নিজের কথা চিন্তা করে এই পাকিস্তানের বোর্ডকে নিজের পকেটে ঢুকিয়ে নিচ্ছে টাকার জন্য, তাদের নির্বাচক প্যানেল বলেন, তাদের ক্যাপ্টেন পর্যন্ত বলেন, সেটাই চিন্তা করছে। তাদের নির্বাচকের কথা বলেন, যারা তাদের পছন্দের প্লেয়ার দেখবেন তাদেরকেই সিলেক্ট করে। তাদের ক্যাপ্টেন কিন্তু একই কাজ করছে। আপনার পাকিস্তানে ২০২০-এর পর থেকে কয়টা ট্যালেন্টেড প্লেয়ার পেয়েছেন? আপনি নতুন মুখ কয়টা দেখতে পেয়েছেন? ঘুরে ফিরে আপনি একই প্লেয়ার এই টিমটাকে আপনি দেখতে পাবেন। তো এইটা তো ভাই একটা ন্যাশনাল টিম, এটা তো আর আমাদের গল্লির ক্রিকেট না যে ভাই তোরে ভাল লাগে না, তোরে আমার টিমে নিবো না। হ্যাঁ ঠিক আছে, এটা আমার বন্ধু, আমি ওরে আমার টিমে খেলাচ্ছি। এটা তো ভাই গল্লি ক্রিকেট না, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। সো এই একটা কারণ হচ্ছে পাকিস্তান ডাউনফল হওয়ার। তাছাড়াও যদি বলি, পাকিস্তান এমন একটা টিম যে কন্ট্রোভার্সি তাদের পিছে পিছে হাঁটে। পাকিস্তান ডাইনে গেলে কন্ট্রোভার্সি ডাইনে যায়, পাকিস্তান বামে গেলে কন্ট্রোভার্সিও বামে যায়। দেখুন, ২০০৯ সালে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ফিক্সিং সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির, এই তিনজন মিলে কিন্তু ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ফিক্সিংটা করে ফেলে। এই ছিল এক কন্ট্রোভার্সি। এবং ২০০৭ সালের কথা চিন্তা করেন, যেখানে একটা টিম আপনার ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে, সেখানে তাদের কোচ মারা যায়। আর কোচের মরাটা কিন্তু স্বাভাবিক ছিল না, সেখানে অনেক সন্দেহজনক ঘটনা ঘটে। তো এগুলো নিয়ে যদি আমি আলোচনা করতে চাই, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষিপ্তে আলোচনা করব। তারপরে দেখুন, ২০১৭ সালে তাদের ক্রিকেটের সবচেয়ে বড় যে লিগ পিএসএল, এই পিএসএলও কিন্তু ফিক্সিংয়ের গন্ধ পেয়েছিলাম আমরা। হ্যাঁ, তাদের প্লেয়ার নাসির জামশেদ কিন্তু ২০১৭ সালে ফিক্সিং করেছিল। আরও অনেক কন্ট্রোভার্সি রয়েছে এই পাকিস্তান টিমকে নিয়ে।
আর সবচেয়ে থেকে বড় যে কারণটা হচ্ছে তারা লিজেন্ডদেরকে ব্যবহার করতে পারছে না। আপনার বড় বড় টিমের দিকে তাকান, আপনার ইন্ডিয়ার দিকে তাকান, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, নিউজিল্যান্ড তাদের দিকে তাকান, তাদের দেশে যে লিজেন্ড তারাই কিন্তু তাদের দেশের নির্বাচক, তারাই কিন্তু তাদের দেশের হেড কোচ, তারাই কিন্তু তাদের দেশের ম্যানেজমেন্ট টিমকে আঁকড়ায় রাখছে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সেটা দেখেন, তাদের লিজেন্ডারি প্লেয়ার কিন্তু অভাব নেই। আপনার শোয়েব আখতারের কথা বলেন, ওয়াসিম আকরাম বলেন, ইনজামামুল হকের কথা বলেন, বড় বড় তারকা কিন্তু পাকিস্তানের লিজেন্ড রয়েছে, কিন্তু তাদেরকে তারা সৎভাবে ব্যবহার করতে পারছে না। তারা ক্রিকেট থেকে তাদেরকে দূরে রেখেছে, যার ফলে পাকিস্তান ম্যানেজমেন্ট এই টিমটা যারা ক্রিকেট না বুঝে তাদেরকে দিয়ে ভরে গিয়েছেন। এখন ক্রিকেটের জানেন না আপনি, আপনি কি এই টিমটাকে নির্বাচন করবেন, আপনি এই টিমটা আপনি বিশ্বমঞ্চে কিভাবে তুলে ধরবেন, পারবেন? কখনোই পারবেন না। আরও অনেক কারণ রয়েছে, এক ভিডিওতে কখনোই সম্ভব না। তো পাকিস্তানের ডাউনফলের কারণগুলো আপনারা জানলেন। তো আপনাদের মতে আরও কি কি কারণ হতে পারে পাকিস্তানি ক্রিকেটের এই অবনতির পেছনে, তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।